ভবিষ্যতে ভালো কিছু করার জন্য আমাদের কাজ করে আর কি। হ্যাঁ, ওকে, ওয়েলকাম টু আওয়ার এসকিউএল কোর্স। আমি আপনাদেরকে যে মাস্টার বুকটা দিয়েছি, এই মাস্টার বুকটা মূলত পোস্টগ্রে এসকিউএল এর উপরে নির্ভর করে বানানো হয়েছে। পিজি এসকিউএল যেটা, এটা আমরা যেরকম মাই এসকিউএল এ যে এরকম টুল একটা ইউজ করি, পোস্টগ্রে এসকিউএল ও আরেকটা টুল আর কি। হ্যাঁ, তো এটা পোস্টগ্রে এসকিউএল এর উপর তৈরি করা হয়েছে, বাট স্ট্যান্ডার্ড প্রসিডিউর হইলো যে আপনার পোস্টগ্রে এসকিউএল বলেন বা মাই এসকিউএল বলেন, সব জায়গায় একই রকম। জাস্ট কিছু সিগনিফিকেন্ট কিছু সিনট্যাক্সের বা কিছু প্রস এন্ড কনস থাকে, এগুলো আমরা যখন কন্টিনিউ করব আমাদের ক্লাসগুলো ওভার দি টাইম, আমরা এই ক্লাসের মানে আমরা বুঝতে পারবো আসলে যে আসলে আমাদের এখানে কি মানে আমাদের এখানে কি কি আপডেট আছে। মোস্টলি 19-20, ঠিক আছে, মোস্টলি 19-20, খুব একটা বেশি পরিবর্তন নাই আমি যতটুকু দেখছি আর কি। তো আমরা আজকে যে জিনিসটা দেখি, আমরা আমাদের পুরো সিলেবাসটা এই 16টা টপিকের উপর নির্ভর করে আমাদের পুরো সিলেবাসটা। ইন্ট্রোডাকশন টু এসকিউএল, এসকিউএল কি এবং ডেটাবেস কি, আর এখানে ডাটা টাইপস, প্রাইমারি, ফরেন কি, কনস্ট্যান্ট, এগুলো তো দেখানো হবে। ইনস্টলেশন তো আপনাদেরকে অলরেডি দেখাইছি, মাই এসকিউএল ইনস্টলেশন। তো এখানে পোস্টগ্রে এসকিউএল পিজিডি, পিজি অ্যাডমিন 4 লেখা আছে, এই জিনিসটা এই জায়গায় স্কিপ হবে, এটা অলরেডি আপনাদের ফার্স্ট ক্লাসে আমি আপনাদেরকে এনভায়রনমেন্ট সেটআপটা দেখিয়েছি। নেক্সট হলো যে টেবিল কিভাবে ক্রিয়েট করতে হয়, ইনসারশন, আপডেট, ডিলিট, অল্টার টেবিল, এগুলো কিভাবে কাজ করে, সিলেক্ট স্টেটমেন্ট, এগুলো কিভাবে কাজ করে, হাউ টু ইম্পোর্ট এক্সেল ফাইল টু সিএসভি, এগুলো সবকিছু দেখানো হবে। হ্যাঁ, ইভেন ইনক্লুডিং অ্যাডভান্স ওয়ার্ড, উইন্ডো ফাংশন আছে, সিটিই আছে, কেস স্টেটমেন্ট আছে। আমরা যারা ডেটা অ্যানালিস্ট, আমাদের মোস্টলি এই তিনটার উপর সবচেয়ে বেশি কাজ করতে হয়। তারপরে আছে গ্রুপ বাই হ্যাভিং ক্লজ আছে, অ্যাগ্রিগেট ফাংশন নিয়ে আমাদের কাজ করতে হয়। তারপরে সিলেক্ট স্টেটমেন্ট, সিলেক্ট এন্ড হোয়ার ক্লজ দিয়ে আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হয়। আর এছাড়াও আমাদের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যেটা আমাদের যারা ডেটা ইঞ্জিনিয়ার এবং যারা ডেটা অ্যানালিস্ট, তাদের দুইজনকে যেটা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হয়, এটা হলো যে টাইম স্ট্যাম্প। ঠিক আছে, টাইম স্ট্যাম্প নিয়ে। আর সেলফ জয়েন তো খুবই পপুলার, এটা দুইটা ডিপার্টমেন্টে খুব ব্যবহার করা হয়, বাট এটা খুবই মানে কমন আর কি। হ্যাঁ, এটা আপনাকে ব্যবহার করতে হবে ডেইলি বেসিসে, আপনি যদি ইম্পর্টেন্ট কোনো অ্যাডভান্স কাজ করতে চান। ঠিক আছে, এসকিউএলটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, এসকিউএল খুবই খুবই সোজা। হ্যাঁ, খুবই খুবই সোজা, এমন ভাবে আপনাদেরকে আমি শিখাবো, ঠিক আছে, আপনাদের কাছে এগুলো দুধ বলে মনে হবে। ঠিক আছে, তো এগুলো রিয়েল লাইফে আপনাদের কাজে লাগবে, এমন ভাবে শেখানো হবে। এখন যে প্রশ্নটা হলো যে এজ এ ডেটা অ্যানালিস্ট বা এজ এ বিজনেস অ্যানালিস্ট বা এজ এ প্রজেক্ট ম্যানেজার হিসেবে আপনি আইটি ইন্ডাস্ট্রিতে আছেন, আপনাকে এটা কেন শেখা প্রয়োজন, কেন এসকিউএলটা খুবই ইম্পর্টেন্ট? কেউ কি বলতে পারবেন? আপনাদের কারো কি কোনো ধারণা আছে যে আপনাদের কেন এটা শেখা প্রয়োজন? ঠিক আছে, যে আপনাকে হয়তো বা কোড ডাটা ইঞ্জিনিয়ারিং এ কাজ করতে হবে না, কোড ডেটা আর্কিটেকচার নিয়ে কাজ করতে হবে না। তো আপনাদের কি কোনো ধারণা আছে যে হোয়াই এসকিউএল নিডস টু লার্ন ফর ডেটা অ্যানালিস্ট অর পাওয়ার বিআই ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অর দি প্রজেক্ট ম্যানেজার? আমাদের কেন এটা আসলে প্রয়োজন এবং কেন এটা ইউজফুল ফর দি প্রজেক্ট ম্যানেজার্স এন্ড ওভারঅল দি ইন্টেলিজেন্স অ্যানালিস্ট অর বিআই অ্যানালিস্ট অর ডেটা অ্যানালিস্ট? কেন এটা আমাদের প্রয়োজন? কেউ কি বলতে পারবেন? কারো কি কোনো ধারণা আছে? আপনার কারো ধারণা, আপনাদের যাই মনে হয় আপনারা বলতে পারেন। কারো ধারণা আছে এই বিষয়টা নিয়ে? ওকে, আমি বলি যে আসলে আমরা যারা কাজ করি, আমরা মূলত ডেটা অ্যানালাইসিস নিয়ে কাজ করি। এটা বাংলা অর্থ কি? বাংলা অর্থ হলো বিশ্লেষণ করা। ঠিক আছে, ডেটাকে বিশ্লেষণ করা। তো একটা এসকিউএল ডাটাবেসটা কি? আমরা এর আগে এক্সেলে কাজ করতাম। এক্সেল কি? একটা অফলাইন একটা ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, এক্সেলের মাধ্যমে ডাটাগুলো নিতাম। ইভেন পাওয়ার বিআই আমরা যে কাজগুলো করছি, এগুলো কিন্তু এক্সেল ফ্রেমওয়ার্কে, তাই না? এক্সেলটা কি? যে কেউ ডাটা ইনসার্ট করতে পারে। আর এসকিউএলটা কি? একটা নির্দিষ্ট সিনট্যাক্স এর মাধ্যমে আমাদেরকে ডাটা ইনপুট দিতে হবে। ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে যখন সাইন আপ করবেন, আপনাকে ফার্স্ট নেমের জায়গায় ফার্স্ট নেমই দিতে হবে, লাস্ট নেমের জায়গায় লাস্ট নেমই দিতে হবে, ইমেলের জায়গায় ইমেলই দিতে হবে। ঠিক আছে, পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডই দিতে হবে। তো এগুলো যখন আপনি দিবেন, যখন আপনি সাইন আপ বাটনে ক্লিক করবেন, সবকিছু যখন ফিল আপ হয়ে যাবে, তখন এটা নির্দিষ্ট কোন একটা ক্লাউড ডেটাবেজের সোর্সে গিয়ে এগুলো স্টোর হয়। মানে কি, এগুলো কি সংগৃহীত হয় আর কি। ঠিক আছে, আমি বাংলায় যদি বলি সংগৃহীত হয়। তো এই যে সংগ্রহটা হচ্ছে, এটা কিভাবে সংগ্রহটা হচ্ছে? আমরা এখান থেকে ডাটাটা ইনসার্ট দিচ্ছি আমাদের
সফটওয়্যারের সাথে আমাদের যে একটা ডেটাবেজ আছে বা ডেটা সোর্স আছে বা ডেটা রিপোজিটরি আছে, ওইখানে একটা সংযুক্ত আছে, কানেকশন আছে। ওই কানেকশনের মাধ্যমে ডাটাগুলো ওইখানে কি হচ্ছে, চলে যাচ্ছে। এখন বলতে পারেন যে ভাইয়া ডাটাটা কিভাবে কানেকশন হয়, ডাটাতে সফটওয়্যারের সাথে কিভাবে কানেকশন থাকে? খুবই সিম্পল। আপনাদের প্রথম যেদিন আমি আপনাদেরকে সফটওয়্যার ইনস্টলেশন শিখিয়েছি, আপনাদের যে সময় আমি আপনাদেরকে মাইস্কুয়েল টুলস বা মাইস্কুয়েল ওয়ার্কবেঞ্চ সার্ভারটা যখন ইনস্টল করানো শিখিয়েছি, ওই সময় যে সার্ভারের নাম দেখেছেন, তারপরে আপনারা যে ইউজার নেম দেখেছেন, আপনারা যে পাসওয়ার্ডটা দিতেন, এইগুলোর মাধ্যমে আমরা সফটওয়্যারের সাথে কানেকশন গুলো করে থাকি। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? এখন আমরা আসি, এখন সফটওয়্যারের মাধ্যমে ডাটা স্টোর হলো, ডাটা স্টোর হওয়ার পরেও আপনারা দেখতে পাচ্ছেন যে ওইটা একটা ডাটা স্টোরেজের টুল, এবং সফটওয়্যারে আমরা নির্দিষ্ট কিছু ফ্রন্টে কিছু রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করে দেখাই। ফর এক্সাম্পল, ফেসবুকে আপনি ডেইলি বেসিস আপনি যেটা আপলোড দিচ্ছেন এটা দেখতে পাচ্ছেন, অন্যরা যেটা আপলোড দিচ্ছে ওইটা দেখতে পাচ্ছেন। বাট সফটওয়্যার যদি এমন ভাবে করতো যে যে শুধুমাত্র যারটা আপলোড দিচ্ছে সে তারটাই দেখতে পারতো, তাহলে কিন্তু আপনারা অন্যদের দেখতে পাচ্ছেন না। রিকোয়ারমেন্ট অনুযায়ী রিকোয়ারমেন্ট ছিল যে ফেসবুকে যে না, একজন আরেকজনেরটা দেখতে পারবে যদি তাদের প্রাইভেসিটা যদি পাবলিক করা থাকে, এবং ফ্রেন্ড যদি করা থাকে ফ্রেন্ড জোনের ভিতরে সবাই দেখতে পারবে, পাবলিক করা থাকলে পাবলিকের ভিতরে সবাই দেখতে পারবে। ঠিক আছে, এখন বিষয়টা হলো যে তাহলে ডেটা অ্যানালিস্টদের কি জন্য প্রয়োজন এর বাইরে? এখন সফটওয়্যারে তো আপনার পাই চার্ট বা মাইস্কুয়েল চার্টের মাধ্যমে নাম্বার অফ ইউজার, কতজন অ্যাক্টিভ ইউজার, কতজন নন অ্যাক্টিভ ইউজার, এই জিনিসটা তো প্রয়োজন নাই, তাই না? বাট আপনি এই যে ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার কোম্পানিতে আপনার প্রয়োজন আছে এইটা, যে আসলে আমার এই ফেসবুকের নাম্বার অফ ইউজার কারা, নাম্বার অফ পরে যেমন রিসেন্টলি ফেসবুকে দেখেন যে আপনাদের কাছে নোটিশ আসছে কিনা জানি না, যারা ফেসবুক পেজ ইউজ করে থাকেন তাদের সবার কাছে নোটিশ আসছে, যাদের ফেসবুকে লাইভ ভিডিও আছে 1 মাসের থেকে বেশি লেন্থ, 1 মাস থেকে বেশি পিরিয়ড ওভার হয়ে গেছে, তাদের লাইভ ভিডিও গুলো রিমুভ করে দেওয়া হবে। ঠিক আছে, আপনারা সবাই এই নিউজটা পাইছেন কিনা জানি না। আমার ফেসবুক পেজে আমাকে নোটিশ আসছে, আমার মেইলে আসছে। ঠিক আছে, তো এই যে এই জিনিসগুলো এগুলো ওভার দি টাইম কিভাবে আসতেছে, এত লক্ষাধিক মানুষকে ওরা ট্র্যাক করতে পারতেছে কিভাবে, ওরা কিভাবে বের করতে পারলো যে লাইভ যে ভিডিও গুলো হয় এই ভিডিও গুলো সবচাইতে বেশি আমাদের স্টোরেজ নিচ্ছে। এটা কেন ফেসবুক কিভাবে বুঝতে পারলো? ফেসবুক এটা বুঝতে পারছে সিম্পলি ডাটাকে অ্যানালাইসিস করে। তাদের যে স্টোরেজ আছে, স্টোরেজটার ডাটা বিশ্লেষক যারা আছে ওদের কোম্পানিতে, ডাটা বিশ্লেষকদের থ্রুতে তারা জানতে পারছে যে আসলে এসকিউএল আমাদের ফেসবুকের যে ডেটাবেস সোর্সটা আছে, ডেটা রিপোজিটরিটা আছে, এখানে সবচেয়ে বেশি স্টোরেজটা নিচ্ছে লাইভ ভিডিও যারা রেকর্ড করে তারা, কারণ তারা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা ভিডিও রেকর্ড করে রাখে। ঠিক আছে, তো এই ভিডিও রেকর্ড গুলোর কারণেই আমাদের স্টোরেজটা নিচ্ছে। তো তারা তাদের রিকমেন্ড করছে তাদের সফটওয়্যার কোম্পানির যারা স্টেক হোল্ডার আছে তাদের, এই ফেসবুক যে স্টেক হোল্ডার আছে তাদেরকে, আপনারা যদি লাইভ রেকর্ডিং যে ভিডিও গুলো আছে এগুলোকে যদি আপনারা রিমুভ করে দেন, যেগুলো 1 মাসের অধিক, চাইলে আপনারা অনেকখানি আপনাদের স্টোরেজ রিডিউস হবে, এবং আপনাদের অনেক অনেক বিলিয়ন বিলিয়ন ডলার আপনাদের প্রফিট হতে পারে, এবং আপনাদের লস থেকে আপনারা বাঁচবেন। ঠিক আছে, এই ধরনের ভাবে অ্যানালাইসিস গুলো করেছে, যার কারণে এখন আপনারা বলতে পারেন যে অ্যানালাইসিস করার পর পরীক্ষামূলক ভাবে কিছু চালাইলো না, ডিরেক্টলি তো ওরা তৈলে আমাদেরকে কাটছাট করে ফেললো। এখন যদি ডাটা অ্যানালিস যদি ভুল হয়, তো এখানে সেজন্যই কিন্তু এটা পরীক্ষামূলক বলতেছি। কারণ কি 1 মাস, যারা 1 মাস পিরিয়ডের ভিতরে যারা ভিডিও, যাদের 1 মাসের অধিক যাদের ভিডিও তাদের গুলো রিমুভ করা হচ্ছে, হ্যাঁ, যদি ইনকেস এই রিমুভে যদি সফলতা না পেয়ে থাকে বা একটা যদি ফেসবুক কমিউনিটিতে যদি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে এটার উপরে, তারা ডেফিনেটলি এই এই কি বলে সিদ্ধান্ত যেটা, এই ডিসিশনটা, তারা স্বাভাবিকভাবে তারা এই ডিসিশন থেকে ফিরেও আসতে পারে। ঠিক আছে, যেহেতু ডিজিটাল রিপোজিটরি এই জিনিসটা এরা যে আবার ডিলিট করছে, এটাও এমন না যে একেবারে ডিলিট হয়ে গেছে তাদের ডাটা স্টোরেজে এগুলোকে লগ আকারে এখনো সেভ করা আছে। তারা 1 বছর পর্যন্ত হয়তো বা এগুলোকে সেভ করে রাখবে, বা 1 বছরের ভিতরে যদি তাদের মনে হয় যে তাদের ভিতরে যদি কোনো
মেজর ইমপ্রুভ যদি না, মানে মেজর কোনো যদি কি বলে যে এটা, মানে মেজর যদি তাদের কাছে যদি কোনো ইয়ে না আসে, যে ড্রব্যাক যদি না আসে, যে না বিভিন্ন ধরনের যদি অভিযোগ না আসে যে এই লাইভ ভিডিওটা রিমুভ করার কারণে কোনো অসুবিধা হয়েছে এই ধরনের, তাহলে তারা এই সিদ্ধান্তে অনড় থাকবে এবং ভিডিওগুলোকে আস্তে আস্তে তাদের ডাটা রিপোজিটরি থেকেও আস্তে আস্তে ডিলিট করা শুরু করে দিবে। ঠিক আছে, ঠিক এরকম। আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের আমাদের মেইন যে সোর্স আছে, মেইন যে ইয়েটা আছে, এখানে আমরা ফিরে আসি। ঠিক আছে, যে আমরা আসি এসকিউএল। এসকিউএল এর ফুল ফর্ম কি? হোয়াট ইজ দি এসকিউএল ফুল ফর্ম? এসকিউএল এর ফুল ফর্ম হলো যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। কোয়েরি মানে কি? কোয়েরির বাংলা কি? আপনারা কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ দি বেঙ্গলি ওয়ার্ড কোয়েরি, কোয়েরি ল্যাঙ্গুয়েজ? কোয়েরি মানে কি? আপনারা যে জিনিসটা, কোয়েরির বাংলা কি কেউ বলতে পারবেন? জিজ্ঞাসা করা। আরেকটা বাংলা আছে, আরেকটা বাংলা আছে, আরেকটা বাংলা আছে যে আমরা অনেকে নাম শুনছি না, যে ইনকোয়ারি করা। ইনকোয়ারি করা, জি। ইনকোয়ারির বাংলা কি? ইনকোয়ারির বাংলা যেটা, এটাই অ্যাকচুয়ালি এখানে হবে। ইনকোয়ারি মানে তদন্ত করা। ঠিক আছে, অনুসন্ধান করা। এই যে অনুসন্ধান, অনুসন্ধান সবচেয়ে বেশি বেটার এক্সাম্পল হলো যে অনুসন্ধান শব্দটা। এই কোয়েরি, স্ট্রাকচার কোয়েরির কোয়েরি মানে হলো যে অনুসন্ধান। ঠিক আছে, তো অনুসন্ধান ল্যাঙ্গুয়েজ। এখন এখানে বলা হয়েছে যে স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার মানে বোঝানো হচ্ছে কি? স্ট্রাকচার মানে কি? একটা বিল্ডিং, যখন আমরা যখন একটা বিল্ডিং কে তৈরি করি, বিল্ডিং কে একটা স্ট্রাকচার হইতে তৈরি করতে হয়, তাই না? বিল্ডিং এ আমাদের কি মাটিতে, আমাদের মাটি কতটুকু নরম, এটার জন্য কি মাটি পাইলস করতে হয়, তাই না? তো ওই পাইলস করার মাধ্যমে কি মাটির ভিতরে যে কতটুকু মাটির নরমটা কতটুকু আমরা উঠে আনলাম। ঠিক আছে, তারপরে আমাদের এখানে চারদিকে 4টা বিম দিতে হবে, তারপরে তো বিল্ডিংটা ওই স্ট্রাকচারের উপর তৈরি হবে, তাই না? ঠিক এসকিউএলটাই হলো যে এটা স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, যেটা হলো যে একটা স্ট্রাকচারে আমাদেরকে অনুসন্ধানের জন্য আমাদের একটা ল্যাঙ্গুয়েজ বা ভাষা আমরা ব্যবহার করব, যেটা হলো যে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো আপনাদেরকে যদি বলা হয় যে আপনাদের হোয়াট ইজ এসকিউএল এন্ড ওয়াই উই আর ইউজিং এসকিউএল, ঠিক আছে, খুব সিম্পলি ওয়ান ওয়ার্ডের ভিতরে আপনারা এই সেন্টেন্সটা বলতে পারবেন। চিন্তা করে দেখেন যে আপনাদেরকে যে কোয়েশ্চনটা করছে, কোয়েশ্চনটা কিন্তু অনেক লম্বা। ঠিক আছে, অনেকে ঘাবড়াই যেতে পারে, বাট আমি এমন ভাবে আপনাদেরকে এখানে লিখছি যে এই জিনিসটা আপনারা একসাথে ওই দুইটা আনসার একসাথে দিতে পারবেন। হোয়াট ইজ এসকিউএল এন্ড ওয়াই উই আর ইউজিং এসকিউএল? এসকিউএল is a programming language used to interact with database, which is which form SQL form is that structure query language। এভাবে আপনারা সুন্দরভাবে বলতে পারেন। ঠিক আছে, নেক্সটে আসছি এসকিউএল এর ভিতরে কি আছে। এসকিউএল কে 4 ভাগে ভাগ করা হয়েছে, যেটাকে আমরা ক্রুড অপারেশন বলি। আপনি যখন ক্রুড অপারেশন গুলো পারবেন, তখন আপনি যে কোনো ধরনের এসকিউএল রিলেটেড কাজ, আপনি টাস্ক আপনি করতে পারবেন। সে ধরুন যে মাইস্কুলে আপনার ক্রুড অপারেশন করা শেষ। ক্রুড মানে কি? একটা বেসিক অপারেশন। ঠিক আছে, এই 4টা অপারেশন আমাদের যে কোনো ধরনের, যারা বিশেষ করে যারা ডেটা ইঞ্জিনিয়ার তাদের বেশি লাগে এটা। ঠিক আছে, তো ক্রুড অপারেশনের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো যে যারা ডেটা অ্যানালিস্ট বা প্রজেক্ট ম্যানেজার বা যারা এখানে যারা স্টেক হোল্ডার আছেন, তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হলো যে রিড করাটা। এই রিড অপারেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো হলো যে ডাটা ইঞ্জিনিয়ারদের জন্য। ঠিক আছে, এখন আসি যে আমরা ক্রুড অপারেশন, যেটা ক্রুড অপারেশনে সি দিয়ে কি বোঝানো হচ্ছে? ক্রিয়েট। ক্রিয়েট মানে কি? ক্রিয়েট মানে হতে পারে যে একটা টেবিল ক্রিয়েট করা, একটা ডেটাবেস ক্রিয়েট করা। ঠিক আছে, রিড মানে কি? কোন একটা ডেটাবেসের ভিতরে যে স্টোরেজ আছে, যে ডেটাগুলো আছে, ওই ডেটাগুলোকে বিশ্লেষণ করা, ওই ডেটাগুলোকে রিট্রিভ করে নিজের মতো করে দেখা যে না, আমি এই জিনিসটা এভাবে দেখতে চাচ্ছি, এই জিনিসটা এভাবে দেখতে চাচ্ছি। ঠিক আছে, আপডেট মানে কি? কোনো একটা জিনিস ভুল হয়ে গেছে, আমি এটাকে আপডেট করা। ফর এক্সাম্পল, ফেসবুকে আপনার নামটা আপনি 60 দিন পর পর পরিবর্তন করতে পারেন না, তো এই জিনিসটা কি? এই জিনিসটা আপডেটেরই অন্তর্গত। এখন ডিলিট অপারেশনটা কি? ডিলিট অপারেশনটা হলো যে ফেসবুক, যদি ফেসবুকে পেজ, জি সাদিয়া কিছু কি বলতে চাচ্ছেন? না না ভাইয়া, মিস্টেক। ওকে, ডিলিট অপারেশনটা কি? ফর এক্সাম্পল, যাদের ফেসবুক পেজ আছে, আমরা অনেক সময় পার্মানেন্টলি ডিলিট করি না ফেসবুক পেজগুলো, ঠিক এই পার্মানেন্ট ডিলিটটা হলো যে এই ডিলিট অপারেশনের অন্তর্গত। ঠিক আছে, CRUD is a acronym for create, read, update and delete statement in SQL. খুব সিম্পল,
কেউ যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আমি চেষ্টা করতেছি আপনাদেরকে খুব সহজ ভাবে বোঝানোর জন্য, ঠিক আছে? এখন আমরা আছি যে এসকিউএল দুই ধরনের হয়, ঠিক আছে? এক এসকিউএল হলো যে কি দুই ধরনের হয়, একটা কি এসকিউএল আর একটা কি নো এসকিউএল, ঠিক আছে? এসকিউএল এর ভিতরে শুধুমাত্র এসকিউএল কাদেরকে বলে এবং শুধুমাত্র নো এসকিউএল কাদেরকে বলে? এসকিউএল হলো যে যেগুলো হলো যে রিলেশনাল ডেটাবেস, এদেরকে আমরা এসকিউএল বলে থাকি। আর নো এসকিউএল আমরা বলতে পারি যারা হলো যে নন রিলেশনাল ডেটাবেস, তাদেরকে আমরা নো এসকিউএল বলে থাকি। রিলেশনাল ডেটাবেজের কিছু টুলস হলো কি পোস্টগ্রেসকিউএল, মাইএসকিউএল, এমএস এসকিউএল সার্ভার। এই তিনটা এসকিউএল সার্ভার খুবই খুবই ইম্পর্টেন্ট, সত্য কথা বলতে, ঠিক আছে? যে এই তিনটা নিয়ে পারবে বাংলাদেশে যে কোনো জায়গায় ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সে জব করতে পারবে, ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে জব করতে পারবে, ঠিক আছে? আর নন রিলেশনাল ডেটাবেস কি মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা, এইচবেস। এখন আমরা আসি যে ডেটা এইখানে কিভাবে স্টোর হয় আর এইখানে কিভাবে স্টোর হয়, ঠিক আছে? এসকিউএল যেটা রিলেশনাল ডেটাবেস, এটা একটা স্ট্রাকচার ডেটাবেস, ঠিক আছে? এই স্ট্রাকচার ডেটাবেসে ডাটাগুলো স্টোর হয় একটা টেবিলের, মাল্টিপল টেবিলের ভিতরে, ঠিক আছে? মাল্টিপল টেবিলের ভিতরে। আর মঙ্গোডিবি, ক্যাসান্ড্রা বা এইচবেস যেগুলো আছে, যেগুলো নন রিলেশনাল ডেটাবেস, এগুলোতে ডাটাগুলো স্টোর হয় কিভাবে? ডকুমেন্ট বেসিস। আমরা আমরা সিএসভি ফাইল ইউজ করছি না? সিএসভিটাও অনেকটা বলতে পারেন যে নন রিলেশনাল ডেটাবেস। বাট এক্সেলটাকে যদি আপনারা চিন্তা করেন, এক্সেলটা কি একটা টেবিল, টেবিল তাই না? টেবিল না ওইটা এক্সেলটা? তো এক্সেলটা কি একটা রিলেশনাল ডাটাবেস, একটা স্ট্রাকচার ডাটাবেস, এটা আমরা এইভাবে কাউন্ট করতে পারি, ঠিক আছে? তো সিএসভিটা কি কমা সেপারেটেড ভ্যালু, ঠিক আছে? সিএসভি কে আপনি নোটবুকে, আপনি নোটপ্যাডে আপনি কনভার্ট করে কিন্তু আপনি কাজ করতে পারবেন। বাট এক্সেলের যেটা এক্সেল এসএক্স, এটাকে কিন্তু আপনি নোটপ্যাডে কনভার্ট করে কাজ করতে পারবেন না, ঠিক আছে? তো এইরকম আর কি। যে আরেকটা বিষয় যে ডাটাটা যেটা স্টোর হচ্ছে টেবিলে, তার মানে টেবিল সে নিজস্ব একটা জায়গা নিবে, তাই না? তার মানে টেবিলে টেবিল কিন্তু জায়গা একটু বেশি নেয়, ঠিক আছে? বাট যেহেতু এটা কি ভ্যালু বেয়ার ডকুমেন্ট বেসিস, একটা ডকুমেন্টের উপরে চলবে, বাট একটা নতুন একটা ফাইলের ভিতরে সবকিছু আছে। তো এই ধরনের যে নন রিলেশনাল ডেটাবেস, এগুলোতে জায়গা খুব কম খায়, বুঝতে পারছেন? স্টোরেজ খুব কম খায়। বাট আমরা মিলিয়ন মিলিয়ন ডাটা স্টোরেজ করতে আমাদের যে সাইজটা লাগে, এই সাইজটা কম্পেয়ার করলে আমাদের রিলেশনাল যে ডেটাবেস আছে ওই ডেটাবেস থেকে অনেক অনেক কম, ঠিক আছে? তো যে কোম্পানি চিন্তা করে যে না, ভবিষ্যতের দিকে যদি তাকায় যে আমার স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে আমার কি বলে যে আমার স্টোরেজটা অনেক বেশি বাড়বে, আমি চাই না যে স্টোরেজটা বাড়াইতে, তাহলে তারা নন রিলেশনাল ডাটাবেজের দিকেও যেতে পারে, ঠিক আছে? তখন তাদের কাছে কি তাদের অনেক ইয়া হবে, তাদের অনেক কি বলে যে অর্থ কনজিউম হবে, তাদের অনেক মানে ভ্যালু ফর মানি হবে আর কি। এখন বর্তমানে নন রিলেশনাল ডাটাবেজে অনেক কোম্পানি চলে যাচ্ছে। নন রিলেশনাল ডাটাবেজে আমি জানি না যে বিগ ডাটা কিভাবে কাজ করতেছে, বিগ ডাটা নিয়ে আদৌ কাজ হচ্ছে কিনা, বাট ভবিষ্যতে আশা করি বিগ ডাটা নিয়েও কাজ হবে। যদি বিগ ডাটা নিয়ে যদি নন রিলেশনাল ডাটাবেজে বেশি ওয়াইডলি কাজ হয়, তাহলে ধরে নেন যে রিলেশনাল ডাটাবেজটা আস্তে আস্তে শিফট হয়ে নন রিলেশনাল ডাটাবেজের দিকে চলে যাবে, ঠিক আছে? এখন আসি যে these databases have fixed or static or predefined schema। মানে কি কোন একটা টেবিল যদি আমরা সিলেক্ট করি, ওটা কি একটা প্রিডিফাইন্ড স্কিমা হতে পারে, বাট দে হ্যাভ ডাইনামিক স্কিমা। আমরা চাইলে একটা ডকুমেন্টের ভিতরে মাল্টিপল টাইপের টেবিল আমরা ক্রিয়েট করতে পারি, মাল্টিপল টাইপের নানা ধরনের নন স্ট্রাকচার ওয়েতে আমরা ক্রিয়েট করতে পারি, ঠিক আছে? লো পারফরমেন্স উইথ হিউজ ভলিউম অফ ডাটা। লো পারফরমেন্স মানে কি, আমরা বললাম না ওই যে বিগ ডাটা নিয়ে কাজ করা যায়, তো আমাদের যত ডাটাটা যত বাড়বে, ডাটা সাইজটা যত বাড়বে, তত পারফরমেন্স ডিগ্রেড হবে, ঠিক আছে? বাট এই জিনিসটা এখনই বলা যায় না, ঠিক আছে? কারণ কি এখন মানে এতটা এসকিউএল নিয়ে এতটা কাজ করা হচ্ছে, ডেভেলপাররা এতটা কাজ করতেছে যে পারফরমেন্সটা অনেকখানি আপগ্রেড হয়েছে। আগে আমি যদি 2008 সাল 9 সালের আগে যদি কথা বলতাম, তখন তাহলে এই শব্দটা হয়তো মানাইতো বা এই সেন্টেন্সটা হয়তো মানাইতো। বাট এখনো ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করা হয়, এটা ওয়ান অফ দি ইমপ্রুভড ভার্সন অফ দি সেন্টেন্স দ্যাট উই ক্যান ডিসকাস অ্যাবাউট দিস এসকিউএল, ঠিক আছে? আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি যে লো পারফরমেন্স হাই পারফরমেন্স নিয়ে,
এটা স্টিল এখনো এটা নিয়ে কোয়েশ্চেন করে, ঠিক আছে। আর নন রিলেশনাল কি ইজিলি ওয়ার্ক উইথ হিউজ ভলিউম ডাটা। হিউজ ভলিউম ডাটা কি সাইজটা খুবই কম, আমরা অনেক বড় পরিমাণ ডাটা নিয়ে কাজ করতে পারি। বাট বিগ ডাটায় এটা নিয়ে এখন পর্যন্ত কাজ হয় না, ঠিক আছে। মিলিয়ন মিলিয়ন ডাটা নিয়ে আমরা কাজ করতে পারতেছি নন রিলেশন ডাটাবেসে। বিগ ডাটা নিয়ে এভাবে কাজ হচ্ছে কিনা জানি না। তবে এজ বেস যেটা এখানে আমি যতদূর জানি যে বিগ ডাটা নিয়ে কাজ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। এসকিউএল 3 ধরনের। এসকিউএল কত ধরনের কমান্ড? এসকিউএল কে 3 ধরনের কমান্ড বলা হয়, ঠিক আছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ দি টাইপস অফ এসকিউএল কমান্ডস, ঠিক আছে। ডিডিএল, ডিএমএল, ডিসিএল, ঠিক আছে। ডিডিএল কি? ডিডিএল এর ভিতরে কারা কারা অন্তর্গত? ক্রিয়েট, অল্টার, ড্রপ, এই ধরনের যতগুলো কোয়েরি আছে এগুলো সবগুলো এখানে অন্তর্গত। ডিএমএল কি? ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, ডাটা ম্যানিপুলেট করা, ঠিক আছে। যেখানে ম্যানিপুলেটের কথা আসতেছে সেখানে সিলেক্ট অবশ্যই থাকবে। সিলেক্টে কি আমরা ডাটাকে নানাভাবে বিশ্লেষণ করতে পারি, তাই না? যেহেতু আমরা নানাভাবে বিশ্লেষণ করতেছি, নানাভাবে ডাটাকে চালাচ্ছি, সেহেতু এটা ডেফিনেটলি একটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত একটা, ঠিক আছে। সিলেক্ট, ইনসার্ট, আপডেট এন্ড ডিলিট। আর ডিসিএল কি? গ্রান্ট এন্ড রিভোক। ওই যে আপনাদেরকে বললাম যে ফেসবুক যে লাইভ ভিডিও গুলো রিমুভ করবে, ঠিক আছে, বাট তারা 1 বছর পর্যন্ত এটা তাদের এখানে স্টোর করে রাখবে। ভবিষ্যতে যদি এটা প্রয়োজন পড়ে তারা যেন এই ডাটাগুলোকে যেন আবার ফিরিয়ে দিতে পারে, ঠিক আছে। 1 বছর 2 বছর, এটা 5 ইয়ার্স পর্যন্ত রাখতে পারে তাদের তাদের নিজেদের পলিসি অনুযায়ী, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা এগুলোর মাধ্যমে করি। আবার গ্রান্ট এন্ড রিভোকটাও আবার অন্যভাবে যদি আমি বলি, ব্যাংকে গ্রান্ট এন্ড রিভোকের কাজটা কিভাবে হয়, এটাকে আমরা যদি বলি এসিড প্রপার্টিও আছে একটা, যেটা এখানে শেখানো হবে। এসিড প্রপার্টি মোর অ্যাডভান্স ওয়ার্ক, যেটা আপনাদের এখানে প্রয়োজন নাই, ঠিক আছে। অটোমোসিটি, তারপরে এই আরো আছে আমার এখনই মনে পড়তেছে না, ঠিক আছে। অটোমোসিটি, তারপরে এই ধরনের আরো, মানে প্রত্যেকটা অ্যাসিড প্রপার্টি যেটা প্রত্যেকটা ওয়ার্ডেরই একটা মিনিং আছে, ঠিক আছে। গ্রান্ট এন্ড রিভোকটা এই ব্যাংকে কিভাবে কাজ করে? ব্যাংকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমাদের ট্রানজাকশন হয় অনলাইনে, ঠিক আছে। আপনি হয়তো মনে করতেন যে আমি হয়তো অনলাইনে ট্রানজাকশন করি না, বাট বাংলাদেশ ব্যাংক থেকে এই কি বলে যে প্রাইভেট ব্যাংক, সরকারি ব্যাংক বা আধা সরকারি ব্যাংক, এগুলোতে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কি হয়? ডাটা ট্রানজাকশন হয়, মানি ট্রানজাকশন হয়। এবং আমাদের বর্তমানে এগুলো সবগুলো ডিজিটালাইজ হয়ে যাচ্ছে। যেমন দাস বাংলা ব্যাংকের সবকিছু ডিজিটাল হয়ে গেছে, ঠিক আছে। দাস বাংলা ব্যাংকে আপনি চাইলে এখান থেকে যে কোনো জায়গায় আপনি টাকা পাঠাতে পারবেন। সোনালী ব্যাংকে আছে, বিভিন্ন ব্যাংকে তাদের নিজস্ব সফটওয়্যার আছে, তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে। তো আমাদের আরেকটা অসুবিধা কি, আমাদের এই বাংলাদেশে অসুবিধা হলো যে লোডশেডিং। সে আপনি ওয়াইফাই দিয়ে কাজ করতেছেন, ঠিক আছে। আপনি জাস্ট ক্লিক করলেন যে আমি এখন ব্যাংকের আমার যে এই অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা থেকে পূবালী ব্যাংকের অ্যাকাউন্টটা থেকে আমি সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠাবো, ঠিক আছে। আপনি পূবালী ব্যাংকের অ্যাপ্লিকেশনে ঢুকলেন, ঢুকে আপনি সোনালী ব্যাংক সিলেক্ট করলেন, 10,000 টাকা লিখলেন, সাবমিট দিলেন। এমন সময় আপনার বিদ্যুৎ চলে গেল, এমন সময় বিদ্যুৎটা চলে গেল সাবমিট দেওয়ার সাথে সাথে, মানে কোনো 1 সেকেন্ড তফাৎ নাই, ঠিক আছে। তো এই সময়টাতে এটা কি ক্লায়েন্টের এন্ড, মানে আপনি যে ব্যাংকে টাকা রাখছেন, আপনি এজ এ ক্লায়েন্ট হিসেবে আপনার এন্ডে টাকাটা কি ফেরত আসবে? মানে আপনার এন্ডে কি টাকাটা থাকবে, নাকি এটা ওই ব্যাংকে সোনালী ব্যাংকে এটা চলে গেছে, নাকি সোনালী ব্যাংক এবং পূবালী ব্যাংকের মাঝখানে এই টাকাটা গচ্ছিত আছে, ঠিক আছে। এই ধরনের বিষয়গুলো হলো যে গ্রান্ট এন্ড রিভোক ডাটা কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আমরা তাহলে বুঝলাম হোয়াট ইজ ডিডিএল, হোয়াট ইজ ডিএমএল, হোয়াট ইজ ডিসিএল। আপনাদেরকে যদি জিজ্ঞেস করতে বললে আপনারা বুঝতে পারবেন। এখন বিষয়টা হলো যে আমি কিভাবে মনে রাখবো এই জিনিসটা। ডেফিনেশন মানে কি? আমরা জিজ্ঞেস করি না ডেফিনেশন, হোয়াট ইজ দি ডেফিনেশন। আমরা অনেক সময় পড়েছি, কিন্তু আমরা 4 বছর কিন্তু অনার্সে পড়েছি। আমরা ম্যাক্সিমাম টাইমই কোন একটা সংজ্ঞাকে ডেফিনেশন বলি। সংজ্ঞা মানে কি? সংজ্ঞাটা কি আমরা কেউ কি বলতে পারবো? হোয়াট ইজ সংজ্ঞা? বাংলায় যেটা আমরা সংজ্ঞা বলি, তাই না? কেউ কি বলতে পারবেন সংজ্ঞা মানে কি? সংজ্ঞাটা কি? ডেফিনেশন। এবং এই সংজ্ঞাটা কি আসলে, এটার কাজটা কি? সংজ্ঞা হলো যে কোন একটা টার্মকে আমরা বুঝাই, ঠিক আছে, যে টার্মটার মাধ্যমে কোনো কিছু আবিষ্কার হয়েছে, যে টার্মটার মাধ্যমে কোনো কিছু পরিবর্তন হয়েছে, ঠিক আছে। তো ডেফিনেশনটা হলো যে এমন একটা জিনিস সিমিলার টু সংজ্ঞা, অ্যাকচুয়ালি সংজ্ঞাই এটা, ঠিক আছে, যেটাতে কি হচ্ছে কোনো কিছু পরিবর্তন হচ্ছে, কোনো কিছু আমরা পরিবর্তন করতে পারতেছি, বা কোনো একটা টার্মকে বোঝায়। ক্রিয়েট, অল্টার, ড্রপ,
এগুলো হলো যে এক একটা টার্ম, ঠিক আছে, সেই জন্য এগুলোকে ডেফিনেশন বলা হয়েছে। ম্যানিপুলেশন কি, যেটা দিয়ে ম্যানিপুলেট করা হয়, যেটা দিয়ে আমরা ডাটাকে আমরা এমন ভাবে পরিবর্তন করি যেটা ওই ডাটাটা হয়তো বা যেভাবে আছে ওইখান থেকে ওইটা সরে আসছে, ঠিক আছে। এটা হলো যে সিলেক্ট, ইনসার্ট, আপডেট, ডিলিট, এগুলো হলো যে আমাদের ডেটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। ডিসিএল, গ্রান্ট এন্ড রিভোক, শেষ। আমরা এখন নেক্সটে আসি, হোয়াট ইজ ডেটাবেস। ডেটাবেস কি, কেউ কি বলতে পারবেন? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ ডেটাবেস? ডেটাবেস হলো যে একটা সিস্টেম যেটা ইউজারকে অ্যালাউ করে স্টোর করার জন্য কি ওয়েতে, একটা অর্গানাইজ ওয়েতে, ঠিক আছে। আমরা নেক্সট ইয়াতে আসি ডেটাবেজের পরে, এক্সেল ভার্সেস ডেটাবেস, ঠিক আছে। অনেকের কাছে খুবই খুবই মানে কি বলবো যে একটা মানে দোলাচল চলে আর কি, যে এক্সেলেও তো আমি ডাটা স্টোর করতেছি, অনলাইনে ডাটা রিপোজিটরিতেও তো আমি ডাটা স্টোর করতেছি, তাহলে হোয়াট ইজ দি ডিফারেন্স বিটুইন দিস এক্সেল এন্ড ডেটাবেস, ঠিক আছে। তো এক্সেল কি অ্যাকচুয়ালি, এক্সেল হলো যে ইজি টু ইউজ, আনট্রেন পারসন ক্যান ওয়ার্ক। ওই যে আপনাদেরকে বললাম যে কোনো মানুষই আমাদের এক্সেলে কি ডাটা এন্ট্রি করতে পারতেছে, বা ডাটাবেজে কি হচ্ছে, ডাটাবেজে ট্রেন পারসন ক্যান ওয়ার্ক, ঠিক আছে। এখানে শুধুমাত্র যারা ট্রেন্ড তারাই শুধুমাত্র এই ডাটাবেজে কাজ করে, ঠিক আছে। ডাটা স্টোর লেস ডাটা, এক্সেলে অবশ্যই লেস ডাটা। আমি যতটুকু জানি কতটুকু যেন এক্সেলে স্টোর করে আমি ভুলেও গেলাম, এই জিনিসটা জিজ্ঞেস করে, ঠিক আছে। এক্সেল ম্যাক্সিমাম নাম্বার অফ ফর্মুলা, নাম্বার অফ রোজ, 10 লাখ, 10 লাখ, মোস্টলি 10 লাখ, অ্যাকচুয়ালি একক, দশক, শতক, হাজার, ওজন, 10 লাখ। হ্যাঁ 10 লাখ। তার মানে ডাটাবেজে কিন্তু আপনার মিলিয়ন মিলিয়ন ডাটা, ঠিক আছে। 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ ডাটাও স্টোর করতে পারে, ঠিক আছে। গুড ফর ওয়ান টাইম অ্যানালাইসিস, কুইক চার্ট, ঠিক আছে। ক্যান অটোমেট টাস্ক, ডাটাবেজের টাস্ক গুলো অটোমেট করা যায়। আর এখানে কি, গুড ফর ওয়ান টাইম অ্যানালাইসিস, কুইক চার্ট। নো ডাটা ইন্টিগ্রিটি ডিউ টু ম্যানুয়াল অপারেশন, ম্যানুয়াল অপারেশন করা, ম্যানুয়াল অপারেশন থাকার কারণে, ম্যানুয়াল ডাটা এন্ট্রি থাকার কারণে ডাটা ইন্টিগ্রিটি খুব কম, যার কারণে আমাদের কি করতে হয়, আমরা পাওয়ার বিআই এক্সেলে যখন কাজ করি সবার আগে আমাদের ডাটা ক্লিনিং করতে হয় না, এটার কারণে ডাটা ইন্টিগ্রিটি না থাকার কারণে সবার আগে আমাদেরকে কি ডাটা ক্লিনিং প্রসেসে যাইতে হয়, ঠিক আছে। আর ডাটাবেজে কি হাই ডাটা ইন্টিগ্রিটি, এখানে আপনাকে ডাটা ক্লিনিং না করলেও হবে, ডাটাবেজে ডাটাবেজে মোস্টলি আপনাকে ডাটা ক্লিন না করলেও হয়, ঠিক আছে। ডাটা ক্লিনিংটা খুব কমই করতে হয় আমাদের এখানে। এখানে লো সার্চ ফিল্টার ক্যাপাবিলিটি, লো সার্চ ফিল্টার ক্যাপাবিলিটি, আর ডাটাবেজে কি হাই সার্চ ফিল্টার ক্যাপাবিলিটি, ঠিক আছে, ক্লিয়ার। এখন আমরা নেক্সটে আসি, এসকিউএল ডাটাবেস গুলোকে কি, যেগুলো বিগ ডাটা, এই যে টেরাডাটা আছে, অ্যামাজন আরডিএস আছে। অ্যামাজন আরডিএস নাম তো শুনছেন না? অ্যামাজন আরডিএস নিয়ে কিন্তু প্রচুর প্রচুর মানে যারা ডেটা অ্যানালিস্ট আছে, রিসেন্টলি একটা কোম্পানিতে আমি দেখলাম যারা তারা স্পেসিফিক্যালি লিখে দিচ্ছে যে এমএস এসকিউএল সার্ভার জানতে হবে, আর তার সাথে সাথে অ্যামাজন আরডিএস জানতে হবে, ঠিক আছে। তো যারা জানে না তারা কিন্তু ফ্রিতে অ্যামাজন আরডিএস ব্যবহার করতে পারে, ঠিক আছে। তো আপনারা চাইলে অ্যামাজন আরডিএস ব্যবহার করতে পারেন। স্নোফ্লেক খুবই ইম্পর্টেন্ট একটা ডাটাবেস আছে, এটা 3 মাসের জন্য বা 1 মাসের জন্য আপনারা চাইলে ব্যবহার করতে পারেন ফ্রিতে। এসকিউএল আমি তো আপনাদেরকে যেটা শিখাবো এটা হলো যে মাই এসকিউএল। তারপর এসএপি আছে, এসএপির S4 হানা, যেটা ওইটা হলো যে ডাটাবেস নিয়ে কাজ করে আর কি, ঠিক আছে। এগুলো হলো যে খুব পপুলার ডাটাবেসেস যেগুলো নিয়ে আমরা বিভিন্ন কর্পোরেট সেক্টরে আমরা কাজ করে থাকি, ঠিক আছে। ডাটা টাইপস, প্রাইমারি, ফরেন কি এন্ড কনস্ট্যান্ট, আমরা আমাদের পার্ট 2 তে আসছি, লেকচার 2। আমরা এটার আগে আসার আগে আমরা স্ট্রাকচারে আসি। স্ট্রাকচারটা হলো কি, আমাদের কোন একটা ডাটাবেস, আমাদের একটা সার্ভারে মাল্টিপল ডাটাবেস থাকতে পারে। আমাদের সার্ভারে মাল্টিপল ডাটাবেস থাকতে পারে, এক একটা ডাটাবেসে মাল্টিপল টেবিল থাকতে পারে, ঠিক আছে। এই মাল্টিপল টেবিলের ভিতরে মাল্টিপল রো এন্ড কলাম থাকতে পারে মাল্টিপল টেবিলে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এরকম যেটা এমপ্লয়ি আইডি, এটা হলো যে পোস্টগ্রে এসকিউএল এ কমান্ড লাইনে এভাবে আসে আর কি, ঠিক আছে।
এমপ্লয়ি আইডি টেবিল, এটা একটা পুরো একটা টেবিল, ঠিক আছে, এটা একটা টেবিল। আর এই টেবিলের নাম হলো এমপ্লয়ি, ঠিক আছে, এই টেবিলের নাম হলো এমপ্লয়ি, এটা হলো টেবিল, ঠিক আছে। এই টেবিলটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। আর টেবিলের ভিতরে যে ডেটা গুলো আছে, এই যে এগুলোকে আমি রো বেসিস যদি ধরি, একটা একটা রো, আর কলাম বেসিস যদি ধরি এটা একটা, ঠিক আছে, রো কলাম, ক্লিয়ার বিষয়টা। এখন ডাটাবেস হলো কি পুরো মাল্টিপল টেবিল থাকে। আমি যদি একটা সার্ভার যদি একটা ইয়া করি, কাউন্ট করি, সে ধরেন যে এটা একটা আমার একটা সার্ভারের একটা বাউন্ডারি, ঠিক আছে। এই সার্ভারের ভিতরে আমার মাল্টিপল ডাটাবেস থাকতে পারে, মাল্টিপল ডাটাবেস থাকতে পারে, ঠিক আছে, মাল্টিপল ডাটাবেস থাকতে পারে। সে ধরেন যে এটা হলো যে ওয়েবসাইটের জন্য, এটা সে ধরেন যে আমার যে এমপ্লয়ি আছে তাদের জন্য, এটা সে ধরেন যে কাস্টমারদের জন্য, এটা সে ধরেন যে আমার যে লিড জেনারেশন হবে ওইটার জন্য। তার মানে মাল্টিপল ডাটাবেস। এই মাল্টিপল ডাটাবেসের ভিতরে আমার এক একটা ডাটাবেসের ভিতরে মাল্টিপল টেবিল থাকতে পারে, ঠিক আছে, এক একটা ডাটাবেসের ভিতরে মাল্টিপল টেবিল থাকতে পারে, এবং টেবিলের ভিতরে রো এবং কলাম থাকতে পারে মাল্টিপল, প্রত্যেকটা টেবিলের ভিতরে, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা। তার মানে কি একটা সার্ভারের ভিতরে মাল্টিপল ডাটাবেস থাকতে পারে, একটা ডাটাবেসের ভিতরে মাল্টিপল টেবিল থাকতে পারে, একটা টেবিলের ভিতরে মাল্টিপল ডাটা এন্ড মাল্টিপল রো থাকতে পারে, ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা। ডাটাবেস ডায়াগ্রাম, এটাকে আমরা ইয়ার ডায়াগ্রামও বলি, ঠিক আছে, আবার স্কিমা ডায়াগ্রামও বলি, ঠিক আছে, আবার প্রত্যেকটাকে আমরা এক একটা স্কিমা বলতে পারি, ঠিক আছে। এখন এই ডাটাবেসটাকে এটা একটা আর্কিটেকচার বলে। আমরা নর্মালি কোন একটা ডাটাবেস ডেভেলপ করার পরে কোন একটা নতুন একটা ডেটাবেস আমরা ক্রিয়েট করার আগে আমরা ডাটা আর্কিটেকচার নিয়ে কাজ করে থাকি। যে আর্কিটেকচারটা হলো যে এটা হলো যে ডাটাবেস আর্কিটেকচার। আমরা একটা ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করি সবার সম্মতিতে, আমাদের যারা টিম আছে টিমের সম্মতিতে সবাই মিলে ডিজাইন করি, নানা ধরনের বিষয়গুলো টেস্ট করে এই ডিজাইনের ভিতরে তা আমরা একটা প্রপোজড একটা স্কিমা একটা রেডি করি, ঠিক আছে। তো পরবর্তীতে আপডেট হয় এই স্কিমাটা, বাট আমরা একটা প্রপোজ স্কিমা রেডি করি, সেজন্য এটার নাম কি প্রপোজড, ঠিক আছে। প্রপোজ স্কিমাটা আমরা প্রথমে ক্রিয়েট করি, ঠিক আছে, ক্রিয়েট করি। এখন আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কি হচ্ছে। একটা জিনিস দেখেন যে আপনারা বলতে পারেন যে এই টেবিলের সাথে এই টেবিলের কানেকশন আছে, এই টেবিলের সাথে এই টেবিলের কানেকশন আছে, এই টেবিলের সাথে এই টেবিলের কানেকশন আছে। কিভাবে কানেকশন আছে? প্রাইমারি কি ফরেন কি এর মাধ্যমে কানেকশন গুলো হয়ে থাকে, ঠিক আছে। তো এই ডাটাবেস ডায়াগ্রাম গুলো কিভাবে বানাইতে হবে? লুসিড চার্টের মাধ্যমে বানাইতে পারবেন, ঠিক আছে, লুসিড চার্ট, ঠিক আছে, লুসিড চার্ট, লুসিড চার্ট। এই যে লুসিড চার্ট আছে, এটা দিয়ে ফ্রি আপনি ডিজাইন বানাইতে পারবেন, ঠিক আছে। এটার মাধ্যমে লুসিড চার্টের মাধ্যমে আপনি ফ্রিতে এই ধরনের আর্কিটেকচার ডিজাইন করতে পারবেন। যারা লিখে তাদের সিভিতে যে ডেটাবেস আর্কিটেকচার এক্সপার্ট, ঠিক আছে, তখন তারা হলো যে এই ধরনের ডাটাবেস আর্কিটেকচার গুলো ডিজাইন করে, ঠিক আছে। ইভেন এগুলো নিয়ে অনেকে ফ্রিল্যান্সিং এও কাজ করে, ঠিক আছে, ডাটাবেস আর্কিটেকচার নিয়ে। এখন আসি যে ক্রিয়েটিং, আচ্ছা এটা আমি দেখাবো এটা আসলে কিভাবে কাজ করতেছে, এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব। আমরা মূলত যে মেইন যে কাজগুলো করব, আপনাদেরকে যে প্রজেক্টটা বানাই দেখাবো, এটা পুরোটাই হলো যে এই ডাটাবেস স্কিমার উপরে নির্ভর করে তৈরি হবে, ঠিক আছে। কিছুটা আমরা বাই দা টাইম কিছুটা আমরা চেঞ্জ করব, ঠিক আছে। ক্রিয়েটিং ডেটাবেস এন্ড টেবলস, ঠিক আছে, ডেটাবেস এন্ড টেবিলস। তো এখানে কি আমাদের ডাটা টাইপস, প্রাইমারি কি ফরেন কি, এই জিনিসগুলো আমরা দেখবো আস্তে আস্তে। তো আজকের আমাদের লাস্ট টপিক হবে কি ডেটা টাইপস। দেখি তারপরে আরেকটা টপিক আরেকটা শেখানো যায় কিনা, যেটা হলো যে প্রাইমারি কি ফরেন কি আর কি। ডেটা টাইপস কি, ডেটা টাইপস আমি পুরোপুরি আপনাদেরকে হয়তো শিখাইতে পারবো না, তারপর দেখাই, কারণ ওভার দি টাইম এটা আমরা আরো বেশি শিখবো। ডেটা টাইপস কলাম ডিফাইন্স হোয়াট ভ্যালুজ কলামস ক্যান স্টোর ইন টেবিল, ঠিক আছে। প্রত্যেকটা টেবিলের ডাটা টাইপস আছে, ঠিক আছে। এই যে যেমন ইন্টিজার, বারকার, ঠিক আছে, আমরা মোস্টলি ইন্টিজার বারকার ইউজ করব আর বুলিয়ান ইউজ করব। তারপরে আসি আমরা, তারপরে আরো অনেক ধরনের ডাটা টাইপ দেখবো আর কি, ঠিক আছে। তো এখানে বলতে ডাটা টাইপ গুলো কি ধরনের, স্ট্রিং ডাটা টাইপের অন্তর্গত কি ক্যারেক্টার, বারকার।
আমরা ক্যারেক্টার খুব কম ব্যবহার করব, ক্যারেক্টার নাই নাই ব্যবহার করলেই চলে আর কি। সবচেয়ে বেশি বার্কার ব্যবহার করব। এখন বার্কারটা কি? বার্কারটা হলো যে আপনার যে লং টেক্সট লিখেন না, লং টেক্সট, যে সে আপনি লিঙ্কডইনে তো লিখেন যে টেল মি অ্যাবাউট ইউর সেলফ, ওইখানে একটা সেকশন আসে না 255টা ওয়ার্ডের ভিতরে লিখতে হবে বা 130টা ওয়ার্ডের ভিতরে, ওইটা অ্যাকচুয়ালি বারচার দিয়ে করা ডাটাবেজে। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ওইটা বারচার দিয়ে করা, কারণ ওই ধরনের ইয়েগুলোতে এই ধরনের বিষয় থাকে, লং টেক্সট, ঠিক আছে। নিউমেরিক্যাল ডাটা টাইপ, যেগুলো ধরেন যে ফিক্স থাকে, ফিক্স ক্যাটাগরি থাকে। ফর এক্সাম্পল কাট করা, ঠিক আছে, আপনি মাল্টিপল টাইম কাট করতেছেন না কোন একটা প্রোডাক্ট, মাল্টিপল প্রোডাক্ট যখন কাট করতেছেন ওখানে কি নাম্বার উঠতেছে না 1 2 3 4 করে, ওইগুলো কি ইন্টিজার। এই ধরনের মাল্টিপল কাট গুলো আর কি ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান। বুলিয়ানটা কি? বুলিয়ানটা হলো যে ট্রু ফলস, ডেট টাইম, ডেট অথবা ডেট টাইম, যে কোনো একটা ইউজ করা। আমি মোস্টলি ডেট টাইমটা ইউজ করি আর কি। ডাটা টাইপস, ইন্টিজার কেন ইউজ করা হয়, ফ্লোট কেন ইউজ করা হয়, বুলিয়ান কেন ইউজ করা হয়, এগুলো দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা নিজেরা দেখে নিতে পারেন। এখন আসি প্রাইমারি কি ফরেন কি। প্রাইমারি কি ফরেন কি নিয়ে কি কারোর কি কোনো কোশ্চেন বা কেউ কি ধরেন যে আগে থেকে জানেন, এরকম কি কেউ আছেন? আমি কিন্তু অলরেডি আপনাদেরকে পড়াই ফেলছি প্রাইমারি কি ফরেন কি। আপনারা জানেন কি জানেন না যায় না, যারা পাওয়ার বিআই কাজ করছেন ভালো মতো, তারা এটা নিয়ে অবশ্যই ভালো মতো অবগত আছেন যে হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ ফরেন কি, ঠিক আছে। তারপরেও আপনাদেরকে এখানে বলি, দুইটাই সেম জিনিস, সেম সিমিলার, ঠিক আছে। আচ্ছা, প্রাইমারি কি ফরেন কি, এই দুটো আমি আগে, তার আগে একটা এক্সাম্পল দিই। আমি এক্সাম্পলটা খুবই শোনাই সবাইকে, এক্সাম্পলটা দিই। এক্সাম্পলটা হলো যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, সে ধরেন যে মাজারুল ইসলাম সজীব ভাই, ঠিক আছে, তার কাছে তো ডেফিনেটলি ন্যাশনাল আইডি কার্ড আছে, তাই না? তো এই ন্যাশনাল আইডি কার্ডটা তার এজ এ প্রাইমারি কি হিসেবে তার এখানে কাজ করে। মানে তার ন্যাশনাল আইডি কার্ডের যে আইডিটা, এই আইডিটা, আইডিটা এটা বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে তার এটা ইউজ করতে পারবে সে, মাজারুল ইসলাম সজীব ভাই এটা বাংলাদেশে ইউজ করতে পারবে, ঠিক আছে। বাট বাইরের দেশে যদি যায়, এই আইডি কার্ডটা তো সে বাইরের দেশে দেখাইলে তাকে এই আইডি কার্ড দিয়ে তাকে গোনাও ধরবে না, ঠিক আছে। সে যদি বাইরের দেশে ক্রাইম করে বা ইয়া করে, ঠিক আছে, তো তাকে এই আইডি কার্ডটা দেখায় যদি সে ছাড় পেতে চায়, সে ছাড় পাবে না, ঠিক আছে। তো এই আইডি কার্ডটা শুধুমাত্র কি, এনআইডি কার্ডটা ন্যাশনাল আইডি কার্ড, জাতীয় আহ, কি বলে এটা, আইডি কার্ড মানে আইডেন্টিটি কার্ড আর কি। জাতীয় আইডি কার্ড যেটা ন্যাশনাল আইডি কার্ড, এটা শুধুমাত্র বাংলাদেশে মাজারুল ইসলাম সজীব ভাই ব্যবহার করতে পারবে। বাট উনি যদি ফরেন কান্ট্রিতে যায়, তাহলে এই ন্যাশনাল আইডি কার্ডের অল্টারনেটিভ একটা ব্যবহার করতে হবে, যেটাকে কি বলা হয়, পাসপোর্ট বলা হয়, ঠিক আছে। ওই পাসপোর্টটা ব্যবহার করতে পারবে সে বাইরের দেশে, এবং ওই পাসপোর্টের ভিতরেই লেখা আছে, ওই পাসপোর্টের ভিতরে এনআইডি নাম্বার গুলো থাকে, ইনক্লুডিং করা থাকে। যখন আহ, ওইটাকে যখন এই ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে যখন স্ক্যান করা হয় পাসপোর্টটাকে, ওর সকল ডিটেলস চলে আসে, ঠিক আছে। তো সে বাইরের দেশে যে যখন গেছে, ওইটা পাসপোর্ট আকারে গেছে, বাট ওই পাসপোর্টের ভিতরে প্রাইমারি কিটা কানেকশন আছে। যদি প্রাইমারি কিটা কানেকশন না থাকতো, তাহলে কিন্তু তার পাসপোর্টটা হইতো না। আপনি চিন্তা করে দেখেন, আপনি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে গেছেন, আপনার কিন্তু এনআইডি কার্ডের নাম্বারটা দিতেই হবে। এনআইডি কার্ডের নাম্বারটা ওয়ান অফ দি ইম্পর্টেন্ট একটা নাম্বার, যেটা পাসপোর্টের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এনআইডি কার্ডের নাম্বারটা দিতে না পারলে আপনার পাসপোর্ট হবে না, ঠিক আছে, আপনি যাই করেন না কেন, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি, তাহলে একটু পেন টুলের মাধ্যমে যদি আঁকি, এটা হলো যে প্রাইমারি, এটা তো যে বাংলাদেশ, এটা ধরি আমি অস্ট্রেলিয়া, আমি এখানে লিখে দিই বাংলাদেশ, আর এটা লিখে দিই, আমি এখানে লিখে দিই
বাংলাদেশ আর এখানে লিখে দিই আমি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ঠিক আছে। বাংলাদেশের আইডি হলো কি, বাংলাদেশের আইডি হলো যে ন্যাশনাল আইডি কার্ড হলো যে বাংলাদেশ এনআইডি, ঠিক আছে। অস্ট্রেলিয়ান এনআইডি কার্ড হলো যে অস্ট্রেলিয়ান এনআইডি, ঠিক আছে, অস্ট্রেলিয়ান এনআইডি। আর এই যে বাংলাদেশের এনআইডি কার্ডটা আছে, বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে আমি বাংলাদেশে আমি চষে বেড়াইতে পারবো। আমাকে এটা দিয়ে আমি যে বাংলাদেশের একজন নাগরিক এটা আমি প্রমাণ, এটা আমার এনআইডি কার্ডটা থাকা মানে আমার বাংলাদেশের আমি নাগরিক, এটা আমার প্রমাণ। আর অস্ট্রেলিয়ান সিটিজেনদের জন্য অস্ট্রেলিয়ান এনআইডি কার্ড থাকা মানে তারা অস্ট্রেলিয়ান নাগরিক, ঠিক আছে, এটা তারা কি, তারা তাদের প্রমাণ এটা, ঠিক আছে। এখন আমি এই বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে তো আমি অস্ট্রেলিয়া গিয়ে ভিজিট করতে পারবো না, তাই না? আমাকে কি করতে হবে, আমাকে পাসপোর্ট ইউজ করতে হবে, ঠিক আছে, পাসপোর্ট, ঠিক আছে, আমাকে একটা পাসপোর্ট ইউজ করতে হবে। তাই না, একটা পাসপোর্ট হিসেবে একটা ইউজ করতে হবে, আমাকে পাসপোর্ট ইউজ করতে হবে। এখন এই পাসপোর্টটা নিয়ে আমি কোথায় যাচ্ছি, আমি অস্ট্রেলিয়া যাচ্ছি, তাই না, অস্ট্রেলিয়ার দিকে যাচ্ছি, অস্ট্রেলিয়া যাচ্ছি এই পাসপোর্টটা নিয়ে। এখন এই পাসপোর্টে আমার কি কি থাকে, আমার নাম আইডি এগুলো থাকে না, নাম আইডি, এই আইডি বলতে কোনটা, এনআইডি, এনআইডি, তারপরে কি, তারপর পাসপোর্ট নাম্বার, ঠিক আছে, পাসপোর্ট নাম্বার, এই জিনিসগুলো থাকে। এই পাসপোর্ট নাম্বারটা হলো, এই এনআইডিটা কি, এই এনআইডিটা হলো যে এই এনআইডি কার্ডের ক্ষেত্রে এনআইডি নাম্বারটা হলো প্রাইমারি কি, প্রাইমারি কি। আর আমার পাসপোর্টে আমার যে এনআইডি নাম্বারটা আছে এটা কি, এটা একটা ফরেন কি হিসেবে এখানে এক্সিস্ট করতেছে, ঠিক আছে, ফরেন কি হিসেবে এখানে এক্সিস্ট করতেছে। এই পাসপোর্টের ক্ষেত্রে প্রাইমারি কি হলো কোনটা, পাসপোর্ট নাম্বারটা হলো প্রাইমারি কি, ঠিক আছে। এখন এই তিনটা জিনিস সংযুক্ত থাকার কারণে এই এই এনআইডি যে কার্ডটা আছে এই কার্ডের সাথে আমার এই পাসপোর্টের একটা কি আছে, সংযুক্তি আছে। যার কারণে আমি এই এনআইডি কার্ডটা নিয়ে যদি আমি বাইরের দেশে নাও যেতে পারি, আমি এই পাসপোর্টটা নিয়ে আমি বাইরের দেশে যেতে পারি, কারণ বাইরের দেশে পাসপোর্টটা রিকগনাইজেবল, ঠিক আছে। তো এখন যদি আমি বাইরের দেশে যাই, বাইরের দেশে আমি ওদের কাছে কি, ওদের কাছে আমি একজন ফরেনার, তাই না, ওদের কাছে আমি একজন ফরেনার, অস্ট্রেলিয়ানদের কাছে আমি একজন ফরেনার। তো আমি যেহেতু ওদের কাছে ফরেনার, তাহলে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে এবং এই যে পাসপোর্টটা আছে এই পাসপোর্টটা আমার কি, ফরেন আইডি, ঠিক আছে। তো আমি যদি এখন যদি একটু এসকিউএল এর কথাই যদি আসি, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজের চিন্তা করে যদি কথা বলি, তাহলে এনআইডি কার্ডটা আমার কি, তাহলে এনআইডি কার্ডটা আমার একটা প্রাইমারি কি, পাসপোর্টটা আমার কি, ফরেন কি। ক্লিয়ার বিষয়টা? এখন তাহলে আমরা একটু যে এ প্রাইমারি কি ইজ এ ইউনিক কলাম, প্রাইমারি কিটা কি, ইউনিক কলাম, ঠিক আছে, উই সেট ইন টেবল টু ইউজ আইডেন্টিফাই। এখন এই পাসপোর্টটা তো একটা জাস্ট রো, এই পাসপোর্টটা তো জাস্ট একটা রো। আমি যখন এই পাসপোর্টটা নিয়ে যখন অস্ট্রেলিয়ায় ঢুকবো, তখন ওদের কাছে তো একটা টেবিল থাকে, তাই না, ওদের কাছে একটা নাম্বার অফ টেবিল থাকে। ওই টেবিলে সে ধরেন যে বাংলাদেশের জন্য একটা টেবিল আছে, বাংলাদেশ টেবিল নাম, ওইখানে পাসপোর্ট নাম্বার, এখানে সে ধরেন যে পাসপোর্ট নাম্বার পিএন, ঠিক আছে, পাসপোর্ট নাম্বার, এখানে অনেক কিছু লেখা আছে, নাম টাম লেখা আছে, ছবি টবি লেখা আছে, ঠিক আছে। এই যে এই পাসপোর্টটা নিয়ে যখন আমি অস্ট্রেলিয়ায় ঢুকবো, তখন এটা কই এন্ট্রি হবে, এই একটা রোতে এন্ট্রি হয়ে যাবে, ঠিক আছে, এই একটা রোতে এন্ট্রি হয়ে যাবে। ক্লিয়ার বিষয়টা? এখন এই পাসপোর্ট নাম্বারটা এন্ট্রি হয়ে গেল,
এটা এন্ট্রি হয়ে থাকলো এখানে, আমি কারণ কি অস্ট্রেলিয়া আমি ঢুকলাম, আমি যদি চলেও যাই এটা এন্ট্রি হয়ে থাকবে, বাট আমি কখন চলে গেছি এটা এখানে কোনো একটা কলামে হয়তো বা লেখা থাকবে, ঠিক আছে। বাট আমি যদি পরের বার যদি ঢুকি, পরের বার যদি আবার এই পাসপোর্ট নিয়ে যদি ঢুকি, তাহলে আবার নতুন এক করে একটা রো অ্যাড হবে, ঠিক আছে। নতুন করে একটা রো অ্যাড হবে, যেখানে হলো যে স্টার্টিং টাইম, মানে অ্যারাইভাল টাইম, কখন সে অ্যারাইভ করলো, তারপরে আবার ডিপার্চার টাইম থাকবে, সে কখন চলে যাবে, ঠিক আছে। এই ধরনের কিছু টেবিল থাকবে। তো আমার কিন্তু পাসপোর্টের যে নাম্বারটা, এই নাম্বারটা আমার কি ইউনিক না কিন্তু, বাট এই এনআইডি কার্ডটা আমার যে ন্যাশনাল এনআইডি সার্ভার, যেটা বাংলাদেশ নির্বাচন অফিসের সার্ভারে, কিন্তু এই এনআইডি নাম্বার কিন্তু একটাই পাওয়া যাবে, এটা দিয়ে মাল্টিপল নাম্বার কিন্তু থাকবে না। যে মাদারুল ইসলাম সজীবের নামে আমার যে এনআইডি কার্ডের নাম্বারটা, ওই নাম্বারটা এনআইডি নাম্বার, তার এনআইডি নাম্বার কিন্তু একরকম হবে না, দুজনের আলাদা আলাদা হবে, ঠিক আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি কি প্রাইমারি কি যেটা, এটা অবশ্যই ইউনিক হইতে হবে, বাট ফরেন কি কি হইতে পারে, ফরেন কি আমার ইউনিক নাও হইতে পারে, ঠিক আছে। তো এই প্রাইমারি কি ইজ এ ইউনিক কলাম we set in table to easily identify and locate data in queries. A table can have only one primary key, which should be unique and not null. টেবিলটা কি হইতে হবে, নট নাল হইতে হবে। প্রাইমারি কি কখনো কি খালি রাখা যাবে না, প্রাইমারি কি, ঠিক আছে। প্রাইমারি কি অলওয়েজ কি ইউনিক হইতে হবে এবং নট নাল হইতে হবে। ওইটা অবশ্যই এখানে ডাটা এন্ট্রি হবে, ডাটা এন্ট্রি না হলে ওইখানে কোনো ডাটাই এন্ট্রি হবে না, সোজা কথা। Foreign key is a column used to link two or more tables together, ঠিক আছে। এই যে আমরা এখানে যে বাংলাদেশের টেবিল নামে অস্ট্রেলিয়ার যে টেবিলটা আছে, এই টেবিলের সাথে এই বাংলাদেশ নির্বাচন অফিসের যে ন্যাশনাল এনআইডি যে সার্ভারটা আছে, ওই সার্ভারের যে স্পেসিফিক টেবিলটাকে কানেকশন করব। এই টেবিলটার কানেকশন কিভাবে হচ্ছে, পাসপোর্টের নাম্বার, পাসপোর্ট দিয়ে কানেকশন হচ্ছে, বাট এই পাসপোর্টের আদলে কি যাচ্ছে, এনআইডি নাম্বারটাই যাচ্ছে এখানে, ঠিক আছে। তো এই এনআইডি নাম্বারটা যদি আমার এই বাংলাদেশে আছে, সেজন্য এটা বাংলাদেশে এনআইডি কার্ডের ক্ষেত্রে এটা কি আমার প্রাইমারি কি, আর বাইরের দেশে যখন এটা চলে গেছে তখন এটা কি ফরেন কি। জাস্ট লিঙ্ক করার জন্য এটাকে আমরা ইউজ করতেছি। কনস্ট্যান্ট আর used to specify rules of data in the table, ঠিক আছে। কনস্ট্যান্ট কি, কনস্ট্যান্ট হলো যে আমি ধরেন যে ডাটা টাইপ লিখলাম যে কলাম, আমি প্রাইমারি কি দিলাম যে এনআইডি কার্ডের প্রাইমারি কি ন্যাশনাল আইডি কার্ড নাম্বার দিলাম, এখানে ডাটা টাইপ দিলাম কি নাম্বারটা কি ইন্টিজার ডাটা টাইপ দিলাম। এখন কনস্ট্যান্ট কি দিতে হবে, কনস্ট্যান্ট দিতে হবে, ইউনিক হইতে হবে এটা। তারপরে আর কি কি কনস্ট্যান্ট দিতে হবে, আর এটা নট নাল হইতে হবে। এই ধরনের যে এই ধরনের যে আমরা যে জিনিসগুলো কন্ডিশন গুলো দিই, এগুলোকে বলা হয় কি কনস্ট্যান্ট বলা হয়, ঠিক আছে। ক্লিয়ার বিষয়টা, এগুলোকে বলা হয় কি কনস্ট্যান্ট। এই যে কমনলি ইউজ কনস্ট্যান্ট আর কি নট নাল, ইউনিক, প্রাইমারি কি, ফরেন কি, চেক, ডিফল্ট, ক্রিয়েট ইন্ডেক্স, এগুলো খুবই মানে কমনলি ইউজড প্রাইমারি কি। আমরা সবচেয়ে বেশি ইউজ করব ফরেন কি, প্রাইমারি কি, ইউনিক, নট নাল, এইগুলো ইউজ করব আর কি, ঠিক আছে। আজকে তাহলে এই পর্যন্ত, আজকের আমরা শিখলাম কি কনস্ট্যান্ট পর্যন্ত আমরা শিখলাম, ডাটা টাইপের কনস্ট্যান্ট পর্যন্ত আমাদের শেখা হয়েছে, মানে এই চ্যাপ্টারটা শেষ আমাদের। নেক্সট আমরা আগামী ক্লাস থেকে ক্রিয়েট টেবিল, স্পেল, এই জিনিসগুলো আমরা দেখবো আর কি। তো আরো কি কোনো কোয়েশ্চেন আছে, আরো কি কোনো কোয়েশ্চেন আছে, কোনো কিছু কি বুঝতে পারি না, এরকম কি কোনো কিছু আছে? আচ্ছা আপাতত নাই দাদা, ঠিক আছে, ওকে। আচ্ছা, আজকে টাস্ক হবে আপনারা সবাই ফাইবারে ঢুকবেন। ফাইবারে কি কারোর কি অ্যাকাউন্ট আছে? না ভাই নাই। দাদা অনেক আগে ছিল, এখন মনে হয় ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তাহলে অন্য একটা জিমেল দিয়ে আপনারা খুলবেন, ঠিক আছে। হুম, নতুন ভাবে খুলবেন, ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্টটা খোলার পরে নরমালি জিমেল দিয়ে সাইন আপ করবেন, ঠিক আছে। জিমেল দিয়ে সাইন আপ করার পর যখন ইউজার নেমটা চাইবে, তখন ইউজার নেমটা কি ধরনের ইউজার নেম দিবেন, ইউজার নেমটা দিবেন ফর এক্সাম্পল আসমিন ভাই। আসমিন ভাই যদি ইউজার নেম দেয় তাহলে কিরকম ইউজার নেম দিবে, নরমালি আমরা যেরকম ইউজার নেম দিই ওইরকম কিন্তু না। আজমিন 69, আজমিন 29, এই ধরনের ইউজার নেম দিব না, ঠিক আছে। আমরা কি দিতে পারি বলেন তো দেখি, আজমিন অ্যানালিস্ট, এই ধরনের দুইটা ওয়ার্ডে দিব।
ঠিক আছে, আজমিন অ্যানালিস্ট, ঠিক আছে, বা আজমিন ডেটা, ঠিক আছে, এই ধরনের ভাবে আমরা নামগুলো দিব, ঠিক আছে, বা আজমিন 24 অ্যানালিস্ট, যদি ওই জিনিসটা ওই নামটা যদি খালি না থাকে। এখন কোয়েশ্চন হলো যে কেন ইউজার নেমে আমরা অ্যানালিস্ট বা ওই ধরনের কিছু দিব? কোয়েশ্চন, এটার আনসারটা হলো যে যখন আপনার কাছে একজন ক্লায়েন্ট যখন আসবে, আপনি তাকে প্রোডাক্টটা সিম্পলি প্রোডাক্টটা দিলেন, সাকসেসফুলি প্রজেক্টটা ডান হয়ে গেল, প্রজেক্টটা শেষ, কমপ্লিট প্রজেক্টটা সুন্দরভাবে আপনি হ্যান্ড ওভার করে দিলেন। কিন্তু পরের বার সে যদি আপনাকে খুঁজে, আপনার নামটা হয়তো বা তার কাছে মনে নাই, বুঝতে পারছেন? তো সে আপনাকে কি দিয়ে খুঁজবে? ওই ইউজার নেম দিয়ে খুঁজবে, ইউজার নেমে আপনার নামটা মনে নাই, তখন সে অ্যানালিস্ট দিয়ে খুঁজবে, অ্যানালাইসিস দিয়ে খুঁজবে, ঠিক আছে? ওই ধরনের একটা কিওয়ার্ড ইউজ করবেন, ঠিক আছে? ক্লিয়ার বিষয়টা? আজমিন অ্যানালাইসিস, ঠিক আছে, বা আজমিন অ্যানালিস্ট বা মাজারুল অ্যানালিস্ট, এই ধরনের ভাই ভাবে এটা আপনার নামগুলো দিবেন। আগে আমার একটা আইডি ছিল ফাইবারের আগের। আগের আইডি যদি থাকে, ওই আইডি যদি এখনো অ্যাক্টিভ থাকে ইউজ করতে পারেন, চাইলে চেষ্টা করেন ইউজার নেমটা পরিবর্তন করা যায় কিনা। আর যদি পরিবর্তন করা না যায় তাহলে ওই ইউজার নেমে যদি ইউজ করতে চান তাহলে ইউজ করতে পারেন। আবার যদি আপনি যদি না, ভাই আপনি তো বলছিলেন যে ওই সেটিংটা করে দেখাবেন যে কি কি যেন সেটিং থাকে, আমি কখনো ওপেন করি নাই, বাট ইনিশিয়ালি ওপেন করলে কি মানে ডিটেইল ইনফরমেশন দেয়া লাগে, সেটা কি পরে এডিট করা যায়? হ্যাঁ পরে এডিট করতে পারবেন আপনি চ্যাট জিপিটির থ্রুতে। আপাতত কোনো একটা এডিট করে বসান, ঠিক আছে, এডিট করে বসান। আর নাকি আমি আপনাদেরকে দেখাবো? আমি আপনাদের দেখাইলে এখন তো টাইম অনেক বেশি ইয়ে হয়ে যাবে। তো আসলে এখন বুঝছেন এই রোজার রমজানের সময় বুঝছেন খুব টাফ হয়ে গেছে, মানে আসলে মানে আরেকটু বেশি টাইম দিয়ে পড়াইতে বা এক্সট্রা যে জিনিসগুলো দেখাবো এই জিনিসগুলো আপনারা ওই জিনিসগুলো আপাতত চ্যাট জিপিটির মাধ্যমে দেন, ঠিক আছে? পরে আমি আপনাদেরকে আস্তে আস্তে ইনস্ট্রাক্ট করবো। আপাতত যে জিনিসটা ইম্পর্টেন্ট ওই জিনিসটা আপনাদেরকে বললাম, যে আপনারা যখন ক্রিয়েট করবেন ইউজার নেমটা মাস্ট বি ডিফাইন করবেন, ঠিক আছে? ইউজার নেমটা কি হবে, ঠিক আছে? আর ঠিক আছে। বাকিগুলো একটু কষ্ট হবে, অনেক কিছু দিতে হয়, অনেক কিছু ইনপুট দিতে হয়, আমি জানি। ওই ইনপুট গুলো আপনারা আস্তে ধীরে দেন, ঠিক আছে? আস্তে ধীরে দেখে শুনে দেন। বন্ধের ভিতরে আছে, এই বন্ধের ভিতরেও কাজ করতে পারেন, ঠিক আছে, বন্ধের ভিতরে দিবেন। আমি আজকের জিনিসটা হলো যে এই জিনিসটা এভাবে দিব। আর ডিসকর্ডে গিয়ে আপনারা বলবেন যে আপনি ক্রিয়েট করে ফেলছেন, ঠিক আছে? ডিসকর্ডে আপনি ফ্রিল্যান্সার গ্রুপে লিখবেন যে ভাই আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, আপনি চাইলে ছবি টবি দিলেন যে আমি এই জিনিসটা দিছি, এরকম নাম দিচ্ছি, ঠিক আছে? সবাই ফেসবুকে এইভাবে আপনার নামটা কি এই জিনিসটা দিবেন, বিশেষ করে ইউজার নেমটা দিবেন, ঠিক আছে? ইউজার নেমটা ওইখানে দিবেন যে ভাই আমি দিছি আমি দিছি মাজারুল, বা আমি দিছি সজীব অ্যানালিস্ট, এইভাবে দিছি। সবাই অ্যানালিস্ট, সবাই যদি অ্যানালাইসিসের দিকে যোগ থাকে তাহলে শুধুমাত্র অ্যানালাইসিস দিবেন। একটু চিন্তা করে দিবেন যে না আপনি অন্যান্য স্কিলের দিকেও আপনি যদি চিন্তা করেন। ভাইয়ের কারেন্ট চলে গেছে নাকি? দাদা শোনা যাচ্ছে না। দাদার মনে হয় ওইখানে চলে গেছে, পাওয়ার চলে গেছে। না তো হচ্ছে তো, প্রেজেন্ট তো হচ্ছে, পাওয়ার চলে যায় না তাহলে। ল্যাপটপে মনে হয় বন্ধ হয়ে গেছে, ওটাতে এরকম কিছু হইতে পারে নাকি। হুম। সব চলতেছে। আমার আসলে বিদ্যুৎ চলে গেছে, লোডশেডিং হয়েছে, যার কারণে আমি আসলে ইয়া করতে পারতেছি না। কারো কি আর কোনো কোয়েশন আছে? সবাই আগে ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, ঠিক আছে? ফাইবারের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ফেলেন, তারপরে মানে ইয়া করা যাবে আর কি।
দাদা মাল্টিপল এক্সপার্টিস নিয়ে কিছু একটা বলতেছিলেন, তখন ডিসকানেক্টেড হলো। কোনটার কথা বুঝি নাই। মাল্টিপল এক্সপার্টিস নিয়ে, মানে অন্য কোনো এক্সপার্টিস থাকলে তখন যে ডিসকানেক্টেড হলো। মানে আপনারা যদি বিষয়টা হলো যে আপনারা যদি চিন্তা করেন যে আমি মাল্টিপল নিয়ে কাজ করব, মাল্টিপল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, সে ধরুন যে আমি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি, আমি পাওয়ার বিআই ডাটা অ্যানালাইসিস নিয়েও কাজ করতে চাচ্ছি, তখন আপনি আপনার মতো করে একটা চুজ করবেন। আমি আপনাদেরকে বলবো একটা নিশ একটা টপিকে থাকার জন্য, মানে একটা নির্দিষ্ট একটা টপিকের উপর থাকার জন্য, ঠিক আছে, যে আপনারা মাল্টিপল চুজ না করার জন্য, বা কাছাকাছি টপিক থাকলে আপনার জন্য যথেষ্ট, ঠিক আছে। কাছাকাছি বলতে কি, যে ফর এক্সাম্পল সে আপনি ধরেন যে পাইথনে আপনি রিসার্চের কাজও করবেন, আবার আপনি এদিকে পাওয়ার বিআই দিয়ে ডাটা অ্যানালাইসিস এর কাজও করবেন, ঠিক আছে। তো আপনি চাইলে ওইখানে কিন্তু আপনি লিখতে পারেন যে সে ধরেন যে ইরশাদ অ্যানালিস বা আমিন অ্যানালিস এভাবে লিখতে পারেন, ঠিক আছে। তো ওইটা কি দুইটা একই কাজ, কাছাকাছি, ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? ওই দাদা ক্লাউড অ্যাকাউন্টেন্সি কি ম্যাচ করতে পারে ডেটার সাথে? বুঝি নাই। ক্লাউড অ্যাকাউন্টেন্সি দাদা, ক্লাউড অ্যাকাউন্ট বলতে কি বোঝাচ্ছে এখানে? কুইকবুকস বা জেরো এগুলো নিয়ে যে সার্ভিসগুলো দেওয়া হয় ইউকে বা হ্যাঁ, এই কুইকবুকস গুলো তো ইম্পর্টেন্ট, এগুলো অ্যাকাউন্টিং এর একটা ইম্পর্টেন্ট অ্যানালাইসিসের কাজ আছে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো একই। তো এগুলো ডাটা অ্যানালাইসিস এর অন্তর্গত হিসেবে এগুলোকে আপনি ধরে রাখতে পারেন, ঠিক আছে। তবে আপনাদেরকে আমি নিশ প্রোডাক্টের ভিতরে আপনাদেরকে কিভাবে কাজ করতে হয় এই জিনিসটা দেখাবো। মাল্টিপল থাকলে অসুবিধা হয় যে আসলে রিস্কটা আসলে কোন দিকে যাচ্ছে বা কোনটাকে আমি এসইও করবো, এটা খুব টাফ হয়ে যায়, বুঝতে পারছেন। আলটিমেটলি আপনাদেরকে তো এসইও করতে হবে, ঠিক আছে। তো সেজন্যই আসলে মানে নিশ একটা টপিক ধরে থাকলে এটা সবচেয়ে বেশি বেটার হয়, ঠিক আছে। তো আজকে তাহলে এই পর্যন্তই। কারো কি কোনো কোয়েশ্চন আছে নেক্সট? না দাদা, নাই আপাতত।